ডিপোজিট, রেকারিং ডিপোজিট আমরা ব্যাংকে কম বেশি সবাই করে থাকি। ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট করলে একটা টার্গেট থাকে যে একটা টাইম পরে আমি একটা টাকা পাবো। নয় কোয়ার্টারলি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে নেবো, না হলে ম্যাচিউরিটিতে আমি একটা থোক টাকা পাবো। এবার ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট করার যখন করছি আমরা, তখন যদি ব্যাংকে আমরা একটা পার্টিকুলার ফর্ম 15G বা 15H জমা না দিই সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে মানে ওটা খুলে যাওয়ার পরে, বা প্রত্যেক বছর শুরুতে যদি জমা না দিই, তাহলে কিন্তু ব্যাংক ওই ইন্টারেস্টের উপরে ট্যাক্স কেটে নিতে পারে। যে ইন্টারেস্ট আমি পাচ্ছি, অ্যাকাউন্টে নিচ্ছি বা ম্যাচুরিটিতে নিচ্ছি, সেটার উপর ট্যাক্স কেটে নিতে পারে। তার জন্য মুশকিল হচ্ছে কি, আপনি যে ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট ব্যাংক আপনাকে দিল, যাতে আপনি খোলার পরে এফডিটা যদি 30 লাখ টাকার এফডি করেন, আপনি দেখলেন যে আমি 5 বছর পরে 45 লাখ টাকা পাবো বা 50 লাখ টাকা পাবো। সেই এফডিটা যখন ম্যাচিওর করছে এবং আপনি টাকাটা আনতে যাচ্ছেন, তখন দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই 50 লাখ টাকা না দিয়ে ব্যাংক 46 লাখ 45 লাখ এমনটা কিছু টাকা দিল। তখন আপনি অবাক হয়ে দেখতে পেলেন যে এই টাকাটা কেন কমে গেল। কেন, এটা তো আপনারা লিখেছিলেন 50 লাখ দেবেন, এখন 46 বা 47 লাখ দিচ্ছেন কেন? তখন ব্যাংক আপনাকে জানালো যে আপনি যেহেতু 15G বা 15H ফর্ম জমা দেননি, তার জন্য আপনার ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে ইন্টারেস্ট থেকে। এবার আপনি যতই হাউতাশ করুন, আপনি পুরোটা বা কোনো অংশটাই আর ফেরত পাবেন না সেখান থেকে। এই অবস্থা যদি হয়, তাহলে এর জন্য দায়ী কে? ব্যাংক কিন্তু দায়ী নয়। ব্যাংক ডাইরেক্টলি দায়ী নয়, এবং দায়িত্বটা আপনার। 15G বা 15H ফর্ম আমাদের জমা করে দিতে হয়, যেটা আমরা অনেকেই জানি না, এবং না জানার জন্য এই কাণ্ডটা ঘটে। আরেকটা মজার কথা হচ্ছে, 15G বা 15H জমা করার নিয়ম জানলেও কি করে ফিল করতে হয়, এটা নিয়ে সবারই একটা দুশ্চিন্তা থাকে। বা যারা নন কমার্স মানুষ বা নন ফাইন্যান্স ফিল্ডের মানুষ, তাদের একটা সমস্যা থাকে, স্পেশালি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে থাকে। এটা আমি আমার বাড়িতেও দেখি। তাহলে এই ভিডিওতে আমি দেখব যে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট খুললে কারা 15G বা 15H ফর্ম জমা করবেন, কিভাবে সেই ফর্মগুলো পূরণ করবেন, কবের মধ্যে বা কবে কবে সেগুলো জমা করবেন, যদি ভুলে যাই তাহলে কত তাড়াতাড়ি সেটা জমা করবেন, ইত্যাদি এই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। চলুন আলোচনা করা যাক। 15G ফর্ম কারা জমা করবেন? 15G ফর্ম জমা করবেন নন সিনিয়র সিটিজেনরা। নন সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স 60 বছরের কম, এবং তারা যদি রেসিডেন্ট ইন্ডিয়ান হন, তার মানে ইনকাম ট্যাক্সের ভাষায় তাদের রেসিডেন্ট বলা হয়। রেসিডেন্ট মানে কোনো জায়গায় বাস করছেন, সে ইংরেজির ভাষায় রেসিডেন্ট নয়। ইনকাম ট্যাক্সে রেসিডেন্ট যাদের বলে, যারা ভারতে দীর্ঘদিন বাস করছেন বা বেশিরভাগ সময় থাকেন, ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী তারা রেসিডেন্ট হন। আর যারা বিদেশে থাকেন বেশিরভাগ সময়টা এবং রেসিডেন্ট হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করেন না, তাদের নন রেসিডেন্টগুলো ধরা হয়। তাহলে তাদের ক্ষেত্রে এইটা জমা করা যাবে না। তাহলে 15Gটা জমা করবেন কারা? এই ফর্মটা হচ্ছে নন সিনিয়র সিটিজেন, যারা সিনিয়র সিটিজেন নয়, 60 বছরের বয়স কম, তাদের জন্য। এবং আরেকটা জিনিস, তার ইনকামটা 2.5 লাখ টাকা ক্রস করবে না। মানে তার ট্যাক্সেবল ইনকাম, টোটাল ইনকাম, যেটা সব ডিডাকশন এসব দেওয়ার পরে হয়, এক্সেমশন ডিডাকশন যা যা তার প্রাপ্য সেগুলো দিয়ে যেটা হয়, 2.5 লাখ টাকা যদি ক্রস না করে, 2.5 লাখ অবধি হয়, তাহলে তিনি 15G দিতে পারবেন, না হলে পারবেন না। তাহলে 15G-র ক্ষেত্রে তার এইটা রুল, মানে এটা কন্ডিশন জমা দিতে পারার। আর যদি 2.5 লাখ ক্রস করে যায় টোটাল ইনকাম, তাহলে তিনি জমা দিতে পারবেন না। তাহলে 2.5 লাখ অবধি হলে তিনি জমা দিতে পারবেন, 2.5 লাখ ক্রস করে গেলে তিনি জমা দিতে পারবেন না। হলো। কিভাবে ফিল আপ করবেন, কি করবেন, সেটা আমি পরে বলছি। তাহলে 15G বা 15H ফর্ম দিয়ে আপনি কি বলছেন? এটা একটা সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটা আমি দেখাবো ফর্মটা আপনাদের। সেলফ ডিক্লারেশন, যে আপনি ব্যাংকে ডিক্লারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্রাকশন কাইন্ড অফ, যে আপনি জানাচ্ছেন যে আমার এই বছর ইনকাম বা টোটাল ইনকাম 2.5 লাখ ক্রস করবে না। সেই জন্য দয়া করে আপনি, এবং গত বছরগুলোতে আমি ট্যাক্সের অ্যাসেসমেন্ট কবে ছিলাম না ছিলাম, আমার নাম কি, ইত্যাদি ইত্যাদি লিখে, 2.5 লাখ ক্রস করবে না, আশা করছি এই বছরে যে বছরটা শুরু হয়েছে, তাই আপনি যে ইন্টারেস্ট দেবেন সেই ইন্টারেস্ট থেকে ট্যাক্স কাটবেন না। এইটা হচ্ছে উদ্দেশ্য। এই সেলফ ডিক্লারেশনটা যে দিচ্ছেন, আমার ইনকামটা ট্যাক্সেবল হবে না, বা আমার ইনকামটা বেসিক এক্সেমশন লিমিট যেটা 2.5 লাখ আমার ক্ষেত্রে, সেটা ক্রস করবে না, তাই জন্য আপনি ট্যাক্সটা দয়া করে কাটবেন না। এটা লাস্টের পার্টটা হচ্ছে সেলফ ডিক্লারেশনটা, আপনি যেই দেবেন ফর্ম আর ট্যাক্সটা কাটবে না, ব্যাংক আর ট্যাক্সটা কাটবে না এই ফর্মটা জমা করলে। ঠিক আছে? তাহলে 15Hটা কারা করবেন? 15Hটা হচ্ছে ঠিক একইভাবে, এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য।
সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে 15H। তার মানে কি, যার বয়স এজ গ্রেটার দেন 60 ইয়ার্স, 60 বছর হয়ে গেছে বা 60 বছরের বেশি, সোজা কথা, তাহলে তাদের বলবে সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেনরা জমা করতে এটা পারবেন। কোন ফর্মটা? 15H, তাদের ক্ষেত্রে 15G নয়। এবং আরেকটা কন্ডিশন আছে, তাদের ক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম, যেটা বলছিলাম ট্যাক্সেবল ইনকাম, টিআই শর্টে বলছি আমি, সেটা 3 লাখ অবধি হতে পারে। আবার সুপার সিনিয়র সিটিজেন যদি হন, তাদের ক্ষেত্রে এইটাই হয়ে যাবে 5 লাখ। মানে যাদের বয়স 80 অ্যাবভ হয়ে গেল, 80 অ্যাবভ, 80 ইয়ার্স, গ্রেটার দ্যান 80 ইয়ার্স, মানে 80 বা তার বেশি হয়ে গেলেই তখন বলা হচ্ছে সুপার সিনিয়র সিটিজেন। তাদের ক্ষেত্রে 5 লাখ ইনকাম যদি ক্রস না করে, টোটাল ইনকাম ডাজ নট ক্রস, বা এটাকে বলতে পারি ইজ নট মোর দ্যান, তাহলে যদি নট মোর দ্যান হয় এই 3 লাখ বা 5 লাখ, তবেই তিনি 15H জমা করতে পারবেন। যদি 3 লাখ বা 5 লাখের ওপর টোটাল ইনকাম, এস্টিমেটেড টোটাল ইনকাম যদি চলে যায়, তাহলে কিন্তু তিনি করবেন না, জমাই করতে পারবেন। তার মানে ব্যাংকে তিনি ইনস্ট্রাকশনটা দিতে পারবেন না যে দাদা ট্যাক্সটা কাটবেন না, ব্যাংকে কাটতে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে বললাম, এই যে টোটাল ইনকাম বলছিলাম, এখানেও আমি বেটার টার্ম ইউজ করে দিই, এস্টিমেটেড টোটাল ইনকাম। কেন না, আমরা যে বছর শুরু হয় কবে জমা করি বলে দিই, তাহলেই বুঝতে সুবিধা হবে। তাহলে এস্টিমেটেড টোটাল ইনকাম 2.5 লাখ ক্রস না করলে তবে তিনি জমা দিতে পারবেন 15G। আর ওই ক্ষেত্রে সেটা হচ্ছে 3 লাখ, বা সুপার সিনিয়র সিটিজেন হয়ে গেলে তার ক্ষেত্রে 5 লাখ। ঠিক আছে, এবার কবের মধ্যে জমা করব, এটা বিগিনিং অফ ইয়ার। প্রথম কথা বলি, একটা ধরুন এফডি খুললাম, সেখান থেকে বোঝানোর চেষ্টা করি। একটা ওপেনিং অফ ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, ওপেনিং অফ এফডি অর আরডি, এটা যেটা আমরা শর্টে বলি, সরি, যেটাকে আমরা শর্টে বলি টার্ম ডিপোজিট। তাহলে যে সময় খুললাম, ধরুন আপনি আজকে 15 তারিখে ব্যাংকে গিয়ে একটা ফিক্সড ডিপোজিট খুললেন, ব্যাংক আপনাকে ফর্ম দিল, আপনি ফিল আপ করলেন, ইত্যাদি ইত্যাদি। যদি ফিজিক্যাল মোডে করি, অনলাইন মোডে না করি, তাহলে অনলাইনও আজকাল খোলা যায়। তাহলে অনলাইন খুললে সঙ্গে সঙ্গে একটা নাম্বার অ্যালটেড হয়ে যায় ইউজুয়ালি, যদি আমি দিনের সময় করি, ব্যাংকিং আওয়ারে করি। কিন্তু যদি আজকে আমি ফিজিক্যাল মোডে করি, ব্যাংক কি করে, আপনার থেকে ফর্মটা নিয়ে নেয়, টাকাটা কেটে নেয়, বলে আপনি পরশু দিন বা কালকে এসে ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটটা নিয়ে যাবেন, বা বাড়িতে পোস্টে পাঠিয়ে দেন। সেক্ষেত্রে কি হয়, আমি ফিক্সড ডিপোজিট নাম্বারটা 1 দিন বা 2 দিন পরে জেনারেট করছে, মানে আমি অন্তত পাচ্ছি। এবার যখন আমি এফডি সার্টিফিকেটটা পেলাম, সঙ্গে সঙ্গে আমি এফডি নাম্বারটা পেয়ে যাচ্ছি। যখনই এফডি নাম্বার পেলাম, তখনই আমি দুটো ফর্ম জমা করার চেষ্টা করব। নমিনেশন ফর্ম, এটাও ভুলবেন না, এটা আমার এই ভিডিওর বৃত্তান্ত নয়, কিন্তু বলে দেওয়া খুব দরকার। নমিনেশন ফর্ম, আর আরেকটা হচ্ছে, প্লাস বলা উচিত আমার, আরেকটা হচ্ছে 15G। আর এটাই সিনিয়র সিটিজেনদের হয়ে গেলে তখন বলবো 15H। ঠিক আছে, তার মানে নমিনেশন ফর্মটা কবে জমা দিলাম? আফটার এফডি ইজ ওপেনড, মানে আমার এফডিটা ওপেন হয়ে গেছে, আমি নাম্বারটা পেয়ে গেছি, তবে নমিনেশন ফর্ম আর 15H বা 15G আমি জমা দিতে পারবো। এবার 15G জমা দিলে আমি 15G-তে কি লিখবো, যে আমার এই বছরে এস্টিমেটেড ইনকাম এত হতে চলেছে এই এফডি থেকে, এবং আমার সব মিলিয়ে ইনকাম এই বছরে এত হতে চলেছে, যেটা 2.5 লাখের কম, 2.5 লাখের বেশি না, অন্তত 2.5 লাখ অবধি। তাই দয়া করে ট্যাক্স কাটবেন না, এটা শেষ পার্টে উচ্চ, এটা না করুন, মানে এটা থাকে না ফর্মে, আমার 2.5 লাখ এক্সিড করবে না, এটা হচ্ছে বক্তব্য। ক্লিয়ার? তাহলে নাম ধাম দিয়ে থাকে, আমি দেখিয়ে দেবো form। তাহলে এইটা হচ্ছে এফডি ওপেন হওয়ার। ধরুন আপনি সেপ্টেম্বর মাসে 15 তারিখ এফডিটা খুললেন, 17 তারিখ গিয়ে আপনি এফডি সার্টিফিকেট নিলেন, সেদিনই 15Gটা জমা দিয়ে দিলেন ওই এফডির সঙ্গে। তাহলে ব্যাংক কি করবে, সেপ্টেম্বরের পর যে যে ডেটেই ইন্টারেস্ট দিক আপনার, সেটা ডিসেম্বর কোয়ার্টারে যদি প্রথমবার দেয়, ডিসেম্বরে দেবে, মার্চে দেবে, ব্যাংক কোয়ার্টারলি দেয়, তাহলে যখনই দেবে সেই ইন্টারেস্টের ওপরে সে টিডিএসটা করবেন না, যেহেতু আপনি এটা বলে দিয়েছেন। এবার একটা মজার কথা বলি, যে কখন টিডিএসটা করে, কখন টিডিএসটা করে।
এটা আগে বোঝা দরকার। সবসময় কি ব্যাংক টিডিএস করে দেয় না? তাহলে টিডিএস এর রুল হচ্ছে, টিডিএস যে রুলটা, টিডিএস অন ইন্টারেস্ট ফ্রম এফডি অর আরডি, যদি এই জায়গাটা আমি সহজে আপাতত ব্যাংক নিয়ে কথা বলছি, অন্য কিছু ক্ষেত্রেও 15G15H জমা করা যায়। সেই ক্ষেত্রে টিডিএসটা রুল হচ্ছে যে 40,000 টাকা, ₹40,000, যদি আমার সারা বছরের ওই এফডি বা আরডি গুলোর থেকে একটা পার্টিকুলার ব্যাংকের যত ব্রাঞ্চই আমি করি রাখি না কেন, একটা পার্টিকুলার ব্যাংক ধরুন এসবিআই তে করেছি, বা ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করেছি, বা আইসিআইসিআই ব্যাংকে করেছি, তাহলে যতগুলো এসবিআই তে আমার থাকুক না কেন, আলাদা আলাদা এসবিআই তে থাকলেও, এসবিআই একটা কলকাতা ব্রাঞ্চে, এসবিআই একটা বর্ধমান ব্রাঞ্চে, যেখান থেকেই করে রাখি না কেন, যতগুলো এসবিআই তে এফডি করেছি সেই সব কটা এফডির থেকে ইন্টারেস্ট ওদের তো সিস্টেম ক্যালকুলেট করে নেয়, সেটাতে যদি দেখা যায় যে 40,000 টাকার বেশি হয়ে যায়, গ্রেটার দেন ₹40,000 হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক টিডিএস করবে। কত পার্সেন্ট? 10% টিডিএস করে নিতে বাধ্য, যদি না আপনি ওই 15G জমা দেন। তার মানে টিডিএস ব্যাংক করবে কখন? ধরুন আমি এসবিআই তে আমি ফিক্সড ডিপোজিট করেছি 20 লাখ টাকার, 20 লাখ টাকার উপরে আমার ইন্টারেস্ট পার্সেন্টেজ আছে ধরুন 7%। 7% হলে 20 লাখ টাকার কত হয়? আমি সাদাভাবেই ধরছি 1,40,000 টাকা। তাহলে 1,40,000 টাকা যেহেতু 40,000-এর বেশি, তাহলে ব্যাংক কি করবে? পুরো 1,40,000-এর উপর যেটা ইন্টারেস্ট অ্যামাউন্ট, তার 10% টিডিএস করে নেবে, করতে বাধ্য। তাহলে সারা বছরে যে এফডি হয়, কোয়ার্টারলিটা 40,000 বলছি না, সারা বছর, তাহলে ইয়ারলি এস্টিমেটেড ইয়ারলি, আর এস্টিমেটেড এখানে বলাটা ঠিক না, ইয়ারলি বলে দেওয়া উচিত। ইয়ারলি ইন্টারেস্ট যদি আমার 40,000 এর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক 10% টিডিএস করতে বাধ্য। বোঝা গেছে? এটা কাদের জন্য বলছি? 15G যাদের জন্য, নন সিনিয়র সিটিজেনদের জন্য। তাহলে তিনি যদি মনে করেন যে আমি একটা, ধরুন এক নতুন চাকরি পেয়েছে কেউ, সে জানে যে আমি মাসে 2,000 টাকা করে একটা রেকারিং ডিপোজিট করছি, তাহলে 2,000 3,000 টাকা করে করলে বছরে কত দেবে? 24,000 টাকা। 24,000 টাকা দিলে তার উপর ইন্টারেস্ট কতটুকু টাকা হবে? অল্প টাকা হবে। এবং তার যদি ওই ব্যাংকে আরো অনেক কিছু না থাকে, বা কয়েক বছর না জমে গিয়ে থাকে অনেক টাকা, তাহলে সে জানে যে আমার এফডি বা আরডি গুলোর থেকে মেলালেও কিছুতেই 40,000 ক্রস করবে না, তাহলেও তার কিন্তু আর ফর্ম 15G জমা দেওয়ার দরকার নেই। তার মানে ইফ ইন্টারেস্ট ইজ লেস দ্যান ইকুয়ালস টু 40,000, এস্টিমেটেড ইন্টারেস্ট অ্যানুয়াল যেটা বলছি, তাহলে 15G সাবমিশন মানে জমা দেয়া ইজ নট এসেনশিয়াল, রাদার আমার বলা উচিত নট রিকোয়ার্ড। শর্টে লিখলাম ইজ নট রিকোয়ার্ড। তাহলে 15G জমা দেওয়াটা আমার ক্ষেত্রে এসেনশিয়ালও নয়, দরকারিই নয়। তাহলে আমি 15G জমা দেবো অনেকে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান অযথা। আমি দেখেছি, আমি বয়স্ক মানুষদেরও দেখেছি, তিনি জানেন না যেহেতু তিনি হয়ে যান, তার দুঃখ মানে ভুল কিছু নেই। তাহলে 15G জমা দেওয়ার দরকারই নেই তার, হয়তো তার যে এফডি আছে তার থেকে ইন্টারেস্টটা তার 40,000 টাকা ওই ব্যাংক, একটা ব্যাংক থেকে হবেই না। তাহলে একটা ব্যাংক থেকে যদি 40,000 না হয়, তাহলে আমি জমা করতে বাধ্য নই। হ্যাঁ, এটা বলতে পারেন যে ব্যাংক কখনো কখনো ভুল করে, এরকম অতীতে আমি হতে দেখেছি, আজকাল ওদের সফটওয়্যার গুলো বেটার হচ্ছে, কিন্তু আগে আমি দেখেছি 15G জমা দেননি, তার ইন্টারেস্টটাও ম্যাক্স যে লিমিট অব্দি ছাড় ছিল ক্রস করেনি, তা সত্ত্বেও ব্যাংক কেটে নিয়েছে। এটা হতো, এটা ব্যাংকের ভুল, এটা তো একটা নিয়ম নয়, তা আমি সেটা নিয়ে আলোচনা করব না। তাহলে নিয়ম কি? নিয়ম বলছে, এবং সাধারণত এটা আর হয় না, যে যদি আমার 40,000 টাকা ইন্টারেস্ট ক্রস না করে বছরে, এবং আমি আন্দাজ করতে পারছি যে যেটুকু এফডি আরডি আমার ওই পার্টিকুলার একটা ব্যাংকে আছে, ধরুন আমার এসবিআই তে আছে ফর এক্সাম্পল, এসবিআই তে যা এফডি আরডি আছে সেখান থেকে টোটাল ইন্টারেস্ট হবে 30,000 টাকা। আবার মজার কথা হচ্ছে, আমার আইসিআইসিআই ব্যাংকে ফর এক্সাম্পল আমার কিছু আরডি আছে, সেইখান থেকে ইন্টারেস্ট হবে 20,000 টাকা। তাহলে দুটো মেলালে কিন্তু 50,000 টাকা হয়ে যায়। সেটা নয়, একটা পার্টিকুলার ব্যাংকে যতগুলো ব্রাঞ্চ আছে, যদি এসবিআই তো এসবিআই, আইসিআইসিআই তো আইসিআইসিআই, অ্যাক্সিস তো অ্যাক্সিস, সেই ব্যাংকের যতগুলো ব্রাঞ্চ আছে সব মিলিয়ে যতগুলো এফডি বা ডিমি করে রেখেছি, সেটা যদি 40,000 ক্রস করে যায় তবেই তারা কাটবে। এবং কত পার্সেন্ট কাটবে? 10%। কোন সেকশনে কাটবে? সেকশন 194A।
এই ইনকাম ট্যাক্স অ্যাক্টের এই সেকশনে বলা আছে যে 10% টিডিএস ব্যাংকে করতে বলে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে ব্যাংক ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, এটা কিন্তু সেভিংস এর জন্য নয়, ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে টিডিএস করতে বাধ্য যদি আপনি নন সিনিয়র সিটিজেন হন এবং আপনার ইন্টারেস্ট ইয়ারলি 40,000 টাকা ক্রস করে যায়, আপনি যদি 15G জমা না দিয়ে থাকেন তাহলে এটা হবে। আরো মজার কথা বলি যে আপনি এই যে বললাম আফটার ওপেনিং, পুরো ভিডিওটা যদি না শুনেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অর্ধেকটা শুনলে ভুল হয়ে যায় যারা পুরোটা নিয়মটা জানেন। স্যার একবার 15G জমা দিলাম, পরের বছর কেন ট্যাক্স কাটতে শুরু করে দিল? না, 15G প্রত্যেক বছর জমা দিতে হবে আপনাকে। একটা হচ্ছে ওই জন্য বললাম ওপেনিং অফ এফডির সময় একটা, প্লাস প্লাস এভরি ইয়ার এপ্রিল ফার্স্ট হাফ অর ফার্স্ট উইক, যাই বলি ফার্স্ট উইক বা ফার্স্ট হাফ যে ব্যাংক যেমন নেয়, মানে ফার্স্ট পার্টে এপ্রিলে কিন্তু আমি, বা এপ্রিল বললেই চলে, ব্যাংকরা অনেক সময় একটু বেশি তাড়াহুড়ো দেখায়, তাহলে এপ্রিলের মধ্যে অন্তত, বা যে ব্যাংক যেমন বলছে, এটা আমার কথা শুনে করা উচিত না, যে ব্যাংক যেমন বলছে আপনি সেটা করবেন, তবে এপ্রিলের জমা দিতেই হবে প্রত্যেক বছর। কেন? প্রত্যেক বছর এপ্রিলে একটা নতুন প্রিভিয়াস ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজে প্রত্যেক বছরই ইনকাম আমাদের চেঞ্জ হয়। আমরা ইয়ারলি বেসিসে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন হয়, ইনকামের ক্যালকুলেশন হয়, সেই জন্য প্রত্যেক বছর আপনাকে নতুন করে জানাতে হবে যে দাদা আমার এই বছরও ইন্টারেস্ট এত হবে এবং এই বছরও টোটাল ইনকাম আমার 2.5 লাখ টাকা ক্রস করবে না, তাই আপনি ট্যাক্স কাটবেন না, এই হচ্ছে উদ্দেশ্য। তাহলে প্রত্যেক বছরে আমায় কিন্তু 15G জমা করতে হবে, শুধু প্রথম বছর করে দিলে হবে না। তাহলে 15G খেয়াল করতে হবে at the time of opening, at the time of opening of FD or RD, এটা যেমন হলো, প্লাস এভরি ইয়ার, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে কথাটা বললাম এই কথাটাও খেয়াল রাখতে হবে। তাহলে প্রত্যেক বছর আমাকে একই এফডির এগেনস্টে একটাও যদি থাকে প্রত্যেক বছর জমা করে দিতে হবে। আগের বছর একটা ছিল, এবছর আর একটা করলাম, তাহলে কি দুটো ফর্ম জমা দেবো? না, একটা ফর্মেই হয়ে যাবে, একটা ফর্মে দুটো নাম্বার মেনশন করবো, হয়ে যাবে। তিনটে এফডি হয়ে গেছে, তিনটে ফর্ম করবো? না, একটা ফর্মে যদি লেখা যায় তিনটে একটা ফর্মেই লিখে দেবো। আর যদি মনে হয় যে আমি একটাতে ধরছে না চারটের বেশি, তখন অনেক সময় দুটো ফর্ম ফিল আপ করতে হয়, বা অনেক সময় ব্যাংক বলে যে এক্সট্রা পেজ অ্যাটাচ করে দিন, ফর্মে শর্টেজ আছে, বা একটা ফর্ম দিয়ে দেয় ব্যাংক, বলে আপনি জেরক্স করে নিন, সেই জেরক্স থেকে আপনি আরো ফিল আপ করুন। এবং মজার কথা বলি যে আপনি চেষ্টা করবেন, কিছু ব্যাংক অনলাইন সাবমিশনের প্রসেস করেছে, এখন অনেক ব্যাংকই করেছে, যারা অনলাইন ব্যাংকিং করেন অনলাইনেও 15G সাবমিট করতে হবে, সেটা তো আরো ভালো। আবার যারা ফিজিক্যাল মোডে দিচ্ছেন, যেটা এখনো বেশ বড় অংশ আমাদের পপুলেশনে ফিজিক্যাল মোডে, মানে ব্যাংকে গিয়ে জমা দিচ্ছেন ফর্ম নিয়ে, তারা কিন্তু চেষ্টা করবেন একটা জেরক্স করিয়ে নেবেন, ব্যাংককে বলবেন একটা রিসিপ্ট করিয়ে দিতে, মানে একটা রিসিপ্ট কপি দিতে। রিসিপ্ট বলে ছাপ মারবে, সই করবে, ছাপ সই দুটোই থাকবে, নিয়ে নেবেন। তার মানে একটা জেরক্স করলেন, অরিজিনালটা দিলেন, জেরক্সে নিয়ে নিলেন। তাহলে রিসিপ্ট কপি থাকলে সুবিধা কি, ব্যাংক যদি ভুল করে টিডিএস করতে আপনি দেখাতে পারবেন, এই দেখুন এটা আমি গত বছর জমা দিয়েছি, অথচ আপনার ট্যাক্স কাটতে শুরু করেছেন আপনি, আমি এপ্রিলের প্রথমে জমা দিয়েছি। তাহলে এটা ওদের বললেই সঙ্গে সঙ্গে ওরা অ্যালার্ট হয়ে যাবে। 2 নম্বর জিনিস হচ্ছে, আরেকটা দরকারি কথা বলি, এটা আপনি যদি রাখেন পরের বছর আবার 15Gতে ফিল আপ করতে আপনার সুবিধা, দেখে দেখে আপনি শুধু ইয়ারটা চেঞ্জ করে দেবেন আর কয়েকটা ফিগার চেঞ্জ করে দেবেন, আপনার অনেকটা সুবিধা হবে। বিশেষ করে বয়স্ক মানুষদের বা যারা ব্যাংকিং এ কমার্সের মানুষ নন, তাদের অসুবিধা হয়, তাই জন্য স্পেশালি বলছি রেখে দেবেন একটা ফাইলে করে, পরের বছর খুলবেন, ওটা দেখে পরের বছরটা ফিল আপ করতে সুবিধা হবে। ঠিক আছে, এবার যাই 15H, সিনিয়র সিটিজেন, যেটা বলছিলাম, যে এই 15Hটা একই রকম কনসেপ্ট। তাহলে ওপেনিং এর সময় দেব একটা এফডি বা আরডি, যেই খুলে গেল নম্বরটা পেয়ে গেলাম। নমিনেশন ফর্ম, সিনিয়র সিটিজেনরা কিন্তু খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানুষ বোঝেন না, যারা ফেস করেছেন তারা জানেন।
নমিনেশন ফর্ম যাকেই নমিনি বানাবেন অবশ্যই দয়া করে চেষ্টা করবেন নমিনেশন ফর্মটা করে দিতে, এটা ভুলবেন না। এই ভুলে গেলে পরে ব্যাংক টাকাটা কিন্তু আপনার নিকট আত্মীয়দেরও দিতে খুব মানে অসুবিধায় পড়তে হয়, এটা খেয়াল রাখতে হবে। নানান রকম তখন ঝামেলা আসে, লিগ্যাল সমস্যা আসে। নমিনেশন ফর্ম দেবেন, তার সঙ্গে 15H দেবেন। কবে দেবেন? এফডি ওপেন হয়ে গেল তখন দিয়ে দেবেন, আর প্রত্যেক বছর এপ্রিলের প্রথমে গিয়ে দিয়ে দেবেন। ব্যাংক থেকে ফর্ম নিয়ে আসবেন, জেরক্স করবেন, জমা দেবেন। বাড়িতে যদি কেউ থাকে, ওয়েবসাইট থেকেও বিভিন্ন রকম ডাউনলোড করা যায়। ঠিক আছে? ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়, ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে একদম চলে যেতে পারেন 2 কপি। একটা নেবে, একটা আপনাকে দিয়ে দেবে। আবার কিছু কিছু ব্যাংক দেখবেন ওপরে মাথায় লিখতে বলে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিন। এগুলো ব্যাংকের নিজের নিজের নিয়ম, এগুলো কোনো ফর্মের মধ্যে নেই। তারা বলছে মাথায় সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ফর্মের মাথায় লিখে দেন, লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। কেউ কেউ বলে আপনার ফোন নাম্বারটা লিখে দিন, ঠিক করে লিখেছেন তো? হ্যাঁ, ফর্মে জায়গা আছে, লিখেছেন, তাহলে ঠিক আছে, আপত্তি নেই। এবার আমি একটা কাজ করি, ফর্মটা দেখাই, তাহলে বোঝা গেছে কারা জমা দেবেন, কবে জমা দেবেন। আর যদি আমি ভুলে গিয়ে থাকি তাহলে কি করব? ভুলে গিয়ে যত তাড়াতাড়ি মনে পড়ে আমি জমাটা দেব। যেমন আপনি গত বছর দিয়েছিলেন, এই বছরটা এপ্রিলে দিতে ভুলে গেছে, তাহলে কি হলো? ব্যাংক হতে পারে যে আপনার টিডিএস করে নিয়েছে, তাহলে করে নিলে আমি পরের কোয়ার্টারটা আমার মনে পড়েছে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু আবার জমা করে দেবো ব্যাংকে গিয়ে। তাহলে পরের কোয়ার্টারগুলোতে অন্তত ব্যাংক কাটবেন। এটা হচ্ছে নিয়ম। এবার সিনিয়র সিটিজেনদের একটা তফাৎ আছে বলে দিই। একটা যেমন বললাম তাদের ইনকাম 3 লাখ, যদি টোটাল ইনকাম এস্টিমেটেড টোটাল ইনকাম মানে ছাড়ছুড়ের পরে যদি ক্রস করে, বা সুপার সিনিয়র সিটিজেন যদি হয়, তাহলে 5 লাখ ক্রস করলে তবে তিনি দিতে পারবেন না। যদি ক্রস না করে তবে তিনি জমা দিতে পারবেন। ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, তাদের যদি এস্টিমেটেড কথাটা লিখবো না, ইন্টারেস্ট ইন্টারেস্ট যদি তাদের 50,000 টাকার বেশি হয়, কোন ইন্টারেস্ট? অ্যানুয়াল ইন্টারেস্ট। অ্যানুয়াল ইন্টারেস্ট তাদের 50,000 টাকার বেশি হয়, তবেই কিন্তু তাদের ওই টিডিএস হবে, না হলে হবে না। তার মানে যদি সিনিয়র সিটিজেন হন এবং তিনি বোঝেন যে আমার ফিক্সড ডিপোজিট থেকে বেশি না 20,000 25,000 টাকা ওই পার্টিকুলার একটা ব্যাংক থেকে ইন্টারেস্ট আসতে পারে, তাহলে তার দরকারই নেই 15H জমা করার। তিনি ভয় পাওয়ার দরকারই নেই যে ব্যাংক বোধহয় ট্যাক্স কেটে নেবে। তাহলে যে ইন্টারেস্টটা পাচ্ছেন গোটাটাই পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট, অ্যানুয়াল কিন্তু আমি বারবার বলছি কোয়ার্টারলি না, অ্যানুয়াল ইন্টারেস্ট সব মিলিয়ে যদি 50,000 টাকা ক্রস করে, তাহলে কিন্তু ব্যাংক সেই 10% রেটে টিডিএস করে নেবে, ওই একই সেকশন, যদি না আপনি 15H জমা করেন। তাহলে 15H জমা করলে আপনি ব্যাংকে লিটারেলি বলছেন যে দাদা, আমার এই হচ্ছে এস্টিমেটেড ইনকাম এই এফডির থেকে, এবং আমার সারা বছরে যে বছরটা শুরু হয়েছে এবং আগামী যে 12 মাস পরে শেষ হবে, সেই বছরটা 31শে মার্চে পরের বছর শেষ হবে, সেই বছর আমার ইনকাম 3 লাখ ক্রস করবে না। কেন? সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এক্সেমশন লিমিট হচ্ছে 3 লাখ। তাহলে 3 লাখ ক্রস করবে না, আমার ট্যাক্স লাইবিলিটি নীল হবে, তাই দয়া করে ট্যাক্স কাটবেন না, এটা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে 50,000 যদি ক্রস করে আপনার ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট, এবং আপনার ইনকাম যদি এটা ক্রস না করে টোটাল ইনকাম, তাহলে আপনি অবশ্যই 15H জমা, মানে যদি ক্রস করে যায় এবং ইনকাম এত ক্রস না করে, তাহলে অবশ্যই 15H জমা করুন, না হলে কিন্তু আপনার ট্যাক্স কেটে যাবে। এবং এটা প্রচুর মানুষের হয়, এটা কিন্তু কোনো বিরল ঘটনা নয়। না জেনার জন্য এই প্রচুর মানুষের হয়। এবং ব্যাংক কিন্তু কেটে নিজের কাছে রাখে না যে আপনাকে ফেরত দিয়ে দিতে পারবে। ব্যাংক এটা কি করে, এটা গভর্নমেন্টের ঘরে জমা দিয়ে দেয়, সরকারের ঘরে জমা দিয়ে দেয়। কোয়ার্টারলি এই ঘটনাগুলো ঘটে। সরকারের ঘরে যেই জমা দিয়ে দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ঘরে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ঘরে চলে গেলে ওটা কিন্তু ওরা আর ফেরত আনতে পারবে না। তাহলে কি উপায় থাকছে? যদি সঙ্গে সঙ্গে ধরা পড়ে, আপনি যদি সেই বছর রিটার্ন সাবমিশনের টাইম থাকে 31 জুলাই ক্রস না করে থাকে, নর্মাল ক্ষেত্রে বলছি, রিটার্নের ভিডিওতে যেগুলো আমি বলেছি, তাহলে সেই 31 জুলাই ক্রস না করে থাকলে আমি রিটার্ন সাবমিট করে দেবো। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করলে ওই ট্যাক্সটা নীল দেখালে আমাকে এক্সেস যেহেতু কেটে দেওয়া হয়েছে, টিডিএস হয়ে গেছে, আমাকে রিফান্ড দিয়ে দেবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তাহলে আমাকে রিফান্ড দিতে পারে, কিন্তু ব্যাংক আর দেবে না। কিন্তু সেটা কখন? যেটা এই বছরেরটা এই বছরেই রিফান্ড ক্লেম করে নিচ্ছে সঙ্গে সঙ্গে। আমি 2 বছর আগে কেটে নিয়েছে দাদা, আজকে ক্লেম করছি, আগে রিটার্ন সাবমিট করে নিয়ে হবে না। কাজে রিটার্ন, বিলেটেড রিটার্নে ক্লেম করা যায় না।
তাহলে যদি আপনি ডিউ ডেটের মধ্যে রিটার্ন সাবমিট করেন এবং সেই বছরটা সেই বছরই ক্লেম করেন, রিফান্ড পেয়ে যাবেন। কিন্তু সেটার জন্য ঝামেলা হবে, কাউকে এটা ধরতে হবে। যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার লোক না থাকে, কাকে ধরবেন? চিন্তা হবে, দুশ্চিন্তা হবে, ভালো লোকের হাতে না পড়লে সে আরেক সমস্যা। সেই জন্য বেটার হচ্ছে যে একটু অ্যালার্ট থাকুন, 15H টাইমলি জমা করুন। প্রথমে করবেন প্রত্যেক বছরে এপ্রিল মাসের প্রথম দিকে করবেন। আর যদি ব্যাংক এপ্রিল মাসে একদম প্রথমে না নেয়, মাঝামাঝি বলে, তাই গিয়ে জমা করবেন। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে যখনই মনে পড়ছে সঙ্গে সঙ্গে জমা করবেন, যাতে আর না টিডিএস হয়। এবং যেটুকু কেটে নিয়েছে তার জন্য কিন্তু আমাকে রিটার্ন সাবমিট করে ক্লেম করতে হয়, এছাড়া কোনো উপায়। ঠিক আছে, এবার ফর্মটা দেখি চলুন। 15G, ঠিক আছে, 15G ফর্ম, ইনকাম ট্যাক্স রুল 1962, 15G ফর্ম করা আছে। দেখুন এখানে কি কিভাবে ফিল আপ করবো। দেখুন এখানে আমি 15G ফর্মটা দেখিয়েছি। এখানে নেম অফ দ্য অ্যাসেসি, মানে যার নাম যেটা আছে, ধরুন ধরুন কারোর নাম অলোক, যেমন এইখানে নামটা লিখলেন, ঠিক আছে। প্যান অফ দ্য অ্যাসেসি, এখানে প্যান লেখা হল, এই পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম। স্টেটাস, যে ইন্ডিভিজুয়াল, মানে আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে করছেন ইনকাম ট্যাক্সে, ইন্ডিভিজুয়াল হিসেবে পার্সনের ডেফিনেশন আছে, ইন্ডিভিজুয়াল, এইচইউএফ, কোম্পানি, ফার্ম, এসব হয়, তাই ইন্ডিভিজুয়াল লিখলেন, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার কি লিখবেন? প্রিভিয়াস ইয়ার হচ্ছে ফর হুইচ ডিক্লারেশন ইজ বিং মেড। তার মানে অনেক সময় ভুল হয়ে যায় যে মার্চ মাসের শেষ দিকেই মানুষজন, বিশেষ করে বয়স্ক মানুষজন, এটা ফিল আপ করতে শুরু করেন যে আমি এপ্রিলে গিয়ে জমা দেবো। তার মনে হয় আচ্ছা প্রিভিয়াস ইয়ার, এখন তো প্রিভিয়াস ইয়ার মানে যে ফিনান্সিয়াল ইয়ারের জন্য জমা করছে, তাহলে এটা কবে জমা করবেন? এপ্রিলে গিয়ে জমা করবেন। তার মানে যে ফিনান্সিয়াল ইয়ার, ধরুন আপনি 2024 সালের এপ্রিল মাসে গিয়ে জমা করছেন, তাহলে আপনি কি লিখবেন? এখানে লিখবেন প্রিভিয়াস ইয়ার 2024-25। তাহলে 2024-25, কেন 24 আর 25, যেটা 1 এপ্রিল 2024 থেকে শুরু হয়, 31 মার্চ 2025-এ শেষ হয়ে যায়। তাহলে আপনি কি লিখবেন এখানে? প্রিভিয়াস ইয়ার 2024-25। কেননা যে বছরটা এপ্রিলের শুরুতে জমা করলো, সেই সামনের যে বছরটা বা যে বছরটা শুরু হয়েছে সেই বছরের রেসপেক্টে কথা বলছেন। এটা এস্টিমেটেড বেসিস, এটা আনুমানিক বেসিস এটা বলা হয়। তাহলে প্রিভিয়াস ইয়ার কি লিখবেন? 24-25। 23-24 লিখে বসে থাকবে না, প্রিভিয়াস মানে কত সেটা ভাববো না। ইনকাম ট্যাক্সের প্রিভিয়াস ইয়ার মানে যে বছরটার ইনকামের সম্বন্ধে কথা বলা হচ্ছে। তাহলে প্রিভিয়াস ইয়ারটা হচ্ছে 24-25। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলেছিলাম, রেসিডেন্ট লিখে দেবে, ঠিক আছে। রেসিডেন্ট মানে নন রেসিডেন্ট হলে কিন্তু হবে না ইনকাম ট্যাক্স, রেসিডেন্ট তবে এটা জমা দিতে পারবেন। ফ্লোর, ডোর বা ব্লক নাম্বার, এগুলো যদি বাড়ির অ্যাড্রেসে যা আছে প্যানে যেমন ভাবে দেওয়া আছে সেইভাবে দিয়ে দেবেন। নেম অফ দ্য প্রেমিসেস, বাড়ির কোনো নাম থাকলে রোডের নাম, এরিয়ার বা লোকালিটির নাম, টাউন বা সিটির নাম, স্টেট, রাজ্যের নাম, পিনকোড। ইমেল আইডি এখনকার দিনে অবশ্যই চাই, ইমেল আইডি একটা খুলবেন। ইমেল আইডি নিজের না থাকলে কারোর ইমেল আইডি, যে বিশ্বস্ত আপনার পরিবারের, তার ইমেল আইডি দেবেন, যেটা ব্যাংকে রেজিস্টার আছে বা আপনি যার ব্যবহার করে থাকেন। এরপর হচ্ছে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার। টেলিফোন নাম্বার না থাকলেও মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। whether assessed to tax under the Income Tax Act 1961, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টে আপনার কি কখনো ইনকাম ট্যাক্স পড়েছে বা হিসেবে এসছে, এটা সাধারণত বলা হয় গত 6 বছরে কি আপনি এসছেন। সাধারণভাবে বলা হয় গত 6 বছর, মানে এটা ইমপ্লয়েড। যদি সেটা নাও জানেন কিছু এসে যাবে না। মানে আপনি কি কখনো ইনকাম ট্যাক্সের অ্যাক্টে আপনার অ্যাসেসমেন্ট হয়েছে, মানে আপনি ইনকাম ট্যাক্স দিয়েছেন? আপনি ইয়েস লিখবেন যদি হয়ে থাকে নথিতে, নো লিখবেন যদি না হয়ে থাকে। আপনার যদি মনে হয় ইয়েস লিখলেই এবছরটা বোধহয় দেবে না, তা নয়। আপনি ইয়েস লিখলে যেটা সঠিক সেটাই লিখবেন, তাহলে ইয়েস লিখবেন। এবং ইফ ইয়েস, লেটেস্ট অ্যাসেসমেন্ট ইয়ার ফর উইচ অ্যাসেসড, তাহলে যদি হয়ে থাকেন তাহলে লেটেস্ট কোন বছরে অ্যাসেস্ট হয়েছিলেন, মানে গত কোন বছরটায় আপনি অ্যাসেস্ট হয়েছিলেন। ধরুন 24-25-এর প্রিভিয়াস ইয়ারের কথা হচ্ছে, মানে 24 সালের এপ্রিল মাসে দাঁড়িয়ে আমি বলছি 24-25 ইয়ারের জন্য এই 15Gটা জমা দিচ্ছি। তাহলে এইখানে কি লিখবো? যদি ধরুন আমার 3 বছর আগে আমার ইনকাম ট্যাক্স ছিল, তখন আমার ইনকাম ট্যাক্স লাগতো। আজ আমার হয়তো চাকরি চলে গেছে ফর এক্সাম্পল, বা আমার ইনকাম ফল করেছে, তাই আমার ইনকাম ট্যাক্স লাগে না। তাহলে আমি রিটার্নও সাবমিট করি না, ট্যাক্সও দিতে হয় না। তাহলে লাস্ট আমি কোন বছর হয়েছিলাম, ধরুন 2020-21, তাহলে এটা লিখে দেবো 2020-21, যে বছরে ইনকাম ট্যাক্স আমার হিসেব হয়েছিল বা লেগেছিল। ক্লিয়ার? যদি না হয়ে থাকে নো লিখে গল্প শেষ। ঠিক আছে, যেটা অনেক সময় অনেকেরই হয়, বিশেষ করে যারা হাউস ওয়াইফ আছেন বা অনেকে ছোট ব্যবসা করেন ইত্যাদি ইত্যাদি, তারা নো লিখে দেন।
estimated income for which this declaration is being made, estimated income for which this declaration is being made, তার মানে যে এই ডিক্লারেশনটা যে যে কারণে করছি সেই এস্টিমেটেড ইনকাম আনুমানিক ইনকামটা কত। ধরুন আপনি দুটো, আপনার এই বছরে ওই ব্যাংকের সঙ্গে এসবিআই তে দুটো ফিক্সড ডিপোজিট আছে, তাহলে আপনি দুটো ফিক্সড ডিপোজিট মিলে আন্দাজে আপনার কত বছরে ইন্টারেস্ট হতে পারে, গত বছরের না এই বছর, তার দুটো ফিক্সড ডিপোজিট আছে, সেই দুটো মিলিয়ে কত হতে পারে সেটা এখানে লিখব। আপনি বলবেন এক্স্যাক্টলি কি করে বুঝবো? এক্স্যাক্টলি বোঝার দরকার নেই, এস্টিমেটেড লিখে যেত। ধরুন আপনার দুটো ফিক্সড ডিপোজিট আছে, দুটো মিলে আপনি মনে করছেন আমার 70,000 টাকা ইন্টারেস্ট হবে, তাহলে এখানে লিখে দেবেন 70,000। ক্লিয়ার? আর যদি আপনি মনে করেন কি করে পারলেন, ওই যে পার্সেন্টেজটা গুণ করবেন আপনার মূলটার উপরে। আর আরেকটা উপায় বলছি, গত বছর যদি ইন্টারেস্টে পেয়ে থাকেন ওই এফডির উপর কত পেয়েছিলেন তার সঙ্গে একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে? যদি সেই এফডিটা চলছে গত বছর থেকে হয়, আপনার যদি মনে হয় স্যার আমি কি করে জানবো, এই বছর হয়তো আরেকটা এফডি খুলতে পারি, অসুবিধা কিচ্ছু নেই, সেটা যখন খুলবেন তার জন্য আলাদা করে 15G জমা দেন। এখন তো খোলেননি, তাহলে এখন যে কটা বাস্তব আছে তার বেসিসে আনুমানিকটা দিই। ঠিক আছে? তাহলে এইটা এস্টিমেটেড ইনকাম হচ্ছে 70,000। ধরুন estimated total income of the previous year in which income mentioned in column 16 to be included, তার মানে এই যে 16টা 17-এর মধ্যে ইনক্লুড করে বলো যে তোমার এই বছরের টোটাল ইনকাম আনুমানিক কত। এটা তো হচ্ছে সেই ইন্টারেস্ট ইনকামটা আপনার ব্যাংকের শুধু, যার জন্য এই 15Gটা দিচ্ছি। আর এটা হচ্ছে টোটাল ইনকাম সবটা মিলিয়ে, যার এই এই বছরের সবটা মিলিয়ে টোটাল ইনকাম কত। ঠিক আছে? তাহলে এই টোটাল ইনকামটা যখন আমি দেখবো, ধরুন সেটা কখনোই কিন্তু খেয়াল করবেন এটা 2.5 লাখের বেশি লিখবেন না। 2.5 লাখের বেশি হলে তো আপনি দিতেই পারেন না জমা, এটা বুঝতে পেরেছি? তাহলে 15G জমা দিতে গেলে এস্টিমেটেড টোটাল ইনকাম, নট গ্রস টোটাল ইনকাম, খেয়াল রাখবেন টোটাল ইনকাম মানে সব ডিডাকশন এক্সেমশন পাওয়ার পরে, তাহলে এস্টিমেটেড টোটাল ইনকাম 2.5 লাখের বেশি যেন এটা কখনো না লিখে দেন। হওয়ারও কথা নয়, হলে আপনি জমাই দেবেন না প্রথম কথা। আর যদি দেনও, যে মনে করেন যে না আমি তো বুঝতে পারছি না, ধারে কাছে হতে পারে এখনো জানি না, ট্যাক্স তো লাগবে না ফাইনালি। মজার কথা হচ্ছে দেখুন, ট্যাক্সে রিবেটের কনসেপ্ট আছে, ট্যাক্সে আরো কনসেপ্ট আছে যে আমার হয়তো রিবেট পেয়ে আলটিমেটলি ট্যাক্স লাগবে না। তাহলে আপনি যদি মনে করেন ট্যাক্স লাগবে না, আপনার যদি মনে হয় এটা 3 লাখও হবে, আপনি সেখানে আন্দাজে এটাকে আপ টু 2.5 লাখ লিখে দিতে পারেন। কেন? আপনি যদি মনে করেন ট্যাক্সটা নীল হবে, তাহলে আমি কোনো বেআইনি কাজ করতে বলছি না, কিন্তু আমি বলছি যে যদি মনে করেন ট্যাক্সটা নীল হবে তাহলে এটাকে 2.5 লাখের বেশি লিখবেন না এস্টিমেটেড টোটাল ইনকাম। বোঝা গেছে? আচ্ছা, ডিটেলস অফ ফর্ম 15G আদার দ্যান দিস ফিল ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ইফ এনি, এই বছরে এই 15G ছাড়া কি অন্য কোনো 15Gও জমা দিয়েছি? আপনি বলবেন কি করে দিলেন, দিতে পারি তো। ধরুন আমি 4টে ফর্ম জমা দিচ্ছি, তাহলে এই ফর্মটা ছাড়া তো 3টে ফর্ম আছে, তাহলে এখানে 3 লিখ। টোটাল নাম্বার অফ 15G, তাহলে কটা ফর্ম হলো? 4, 3 + 1 4, যদি এটা ছাড়াও 3টে থাকে তাহলে টোটাল নাম্বার অফ 15G 4। আর এগ্রিগেট অ্যামাউন্ট ফর বিচ ফর্ম 15G ফিল্ড, কত টাকার জন্য সব মিলে 15G ফিল আপ করেছি। ধরুন আমার এসবিআই তে আছে দুটো, আমার আইসিআইসিআই তে আছে ধরুন একটা এফডি, ধরুন আমার পিএনবি তে আছে একটা এফডি, তাহলে আমি 3 জায়গাতেই আমি জমা দিয়েছি 15G 3খানা, তাহলে এখানে লিখবো 3। আর যত টোটাল ইন্টারেস্ট আমি আন্দাজ করছি 3টে ব্যাংক মিলিয়ে, সেই অ্যামাউন্টটাকে এখানে লিখবো এগ্রিমেন্ট অ্যামাউন্ট অফ ইনকাম ফর বিচ ফর্ম 15G ফিল্ড, ফিল্ড না ফাইল, সরি। তাহলে ফর্ম 15G ফাইল্ড, তাহলে আদার দ্যান দিস ফর্ম 15 ফর্ম ফাইল ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, তাহলে এটা ছাড়া কোন কতগুলো ফাইল করেছি টোটাল নাম্বারটা লিখবেন এখানে, আর এখানে এগ্রিগেট অ্যামাউন্ট লিখবেন যেটার জন্য ফাইল করেছি আমি। ঠিক আছে? তাহলে সেই অ্যামাউন্টটা যদি সবকটা ব্যাংক মিলিয়ে আমার দেখা যায় যে ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে 1.5 লাখ, তাহলে এখানে লিখবেন 1.5 লাখ। ওই যে বললাম এস্টিমেটেড, কিন্তু এক্সাক্ট তো আপনি পাচ্ছেন না, কারণ বছর শুরু হচ্ছে, কি করে আপনি বুঝবেন কত টাকা ইন্টারেস্ট। বোঝা গেছে? তাহলে ফর্ম 15G এটা ছাড়া কতগুলো ফাইল করেছি সেটা। ডিটেলস অফ ইনকাম ফর উইচ ডিক্লারেশন ইজ বিং মেড হয়ে এসছে। এবার আমরা শেষের দিকে 15G এর 15Hটা একই রকম, ডিটেলস অফ ইনকাম ফর উইচ দিস ডিক্লারেশন ইজ ফাইলড। তাহলে সিরিয়াল নাম্বার, এই যে কটা এফডি আছে, ধরুন এইটা একটু লম্বা করে দিলে, এইখানটা একটু বেশি থাকলে এখানে অনেক সময় একটা লিখবেন দিয়ে লুজ শিট অ্যাটাচড,
বা সি লুজ শিটস, লুজ শিট বলে দিয়ে আপনি একটা লুজ শিট অ্যাটাচ করে দিলেন, সেটাতে সই সাবুত করে দিলে ব্যাংক সেটাও নিয়ে নেয়। অনেক সময় একটা এখানে লিখলেন, বাকি কন্টিনিউ টু লুজ শিট লিখে দিলেন, অনেক সময় ব্যাংক নিয়ে নেয়। ঠিক আছে, কেন এখানে একটাই ধরবে হয়তো, বা কোনো ব্যাংকের একটু চওড়া করে দেয় এটা, ব্যাংকরা নিজের একটু করে দেয়, তখন দেখা যায় এখানে তিনটে চারটে ধরে, তার বেশি ধরে না। তাহলে সিরিয়াল নাম্বার ধরুন আমার দুটো এফডি আছে, তাহলে এক লিখবো, দুই লিখবো। আইডেন্টিফিকেশন নাম্বার অফ দ্য রেলিভেন্ট ইনভেস্টমেন্ট অর অ্যাকাউন্ট, তাহলে একটা এফডির আমি ডিটেলস গুলো এখানে লিখবো, নাম্বারটা লিখবো এফডি নাম্বার, পরের এফডি নাম্বার বা আরডি নাম্বার এখানে লিখবো। একটা এফডি একটা আরডি, তাহলে একটা এফডি নাম্বার এখানে লিখবো, আরডিটা এখানে লিখবো। নেচার অফ ইনকাম কি লিখবো, এফডি ইন্টারেস্ট, আরডি ইন্টারেস্ট, হয়ে গেল। সেকশন আন্ডার উইচ ইট ইজ মানে ট্যাক্স ইজ ডিডাক্টেবল 194A, তাহলে কোন সেকশনে, যদি এটা না পারেন না লিখলেও ব্যাংক নিয়ে নেয়, এটা কথা নয়। তাহলে 194A, 194A তে এই ডিডাকশন গুলো এফডিআরডি হয়। এখানেও লিখবেন 194A, অ্যামাউন্ট অফ ইনকাম, যে যত টাকা ইনকাম এই ব্যাংকের যে এফডি বা আরডি গুলো আছে আপনি সারা বছরে ইনকাম, খেয়াল রাখবেন এফডিটাকে লিখে দেবেন না অ্যামাউন্টটা, ইনকাম হচ্ছে ইন্টারেস্টের অ্যামাউন্টটা। তাহলে যে ইন্টারেস্ট আপনি আন্দাজ করছেন সেই ব্রেকআপটা এখানে লিখবেন। তাহলে আপনি বলবেন আগেও তো লিখলাম না, আগে টোটাল লিখেছিলেন, দেখো এই যে লিখেছিলেন, খেয়াল করুন 16 নম্বর পয়েন্টটা, 16 নম্বর পয়েন্টে এস্টিমেটেড ইনকাম ফর উইচ দিস ডিক্লারেশন ইজ বিং মেড বা ইজ মেড, সেখানে হচ্ছে টোটাল এস্টিমেটেড ইনকাম, মানে ওই সবকটা এফডি যেটা আরডি এই ব্যাংকে আছে সব মিলিয়ে যে এস্টিমেটেড ইনকামটা, তাই তো। আর এখানে ছিল সব কটা ব্যাংক মিলিয়ে যতগুলো 15G ফাইল করেছি আজ অব্দি এই বছরে, সেইগুলো সব মিলিয়ে এই বছরে সেগুলো সব মিলিয়ে কত এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম, এটা হচ্ছে এই ব্যাংকের টোটাল ইন্টারেস্ট কত, যতগুলো এফডি আছে সব মিলিয়ে সেটা। আর লাস্টে এটা যেটা বলছি এখানে একদম প্রত্যেকটা এফডির নাম্বার মেনশন হবে, আরডির নাম্বার মেনশন হবে, প্রত্যেকটা এফডি ইন্টারেস্ট বা আরডির ইন্টারেস্ট নেচার অফ ইনকামে লিখবেন, সেকশন 194A, 194A ক্যাপিটাল এ লিখবেন, অ্যামাউন্ট অফ ইনকাম কত টাকার অ্যামাউন্ট, প্রত্যেকটার ইন্টারেস্ট আপনি আশা করছেন বা ইনকাম হবে আপনি মনে করছেন সেগুলো লিখবেন। ঠিক আছে, তাহলে লিখে লাস্টে সই করবেন। তাহলে এইখানে হলো ডিটেলস গুলো একদম এফডি ওয়াইজ বা আরডি ওয়াইজ ডিটেলসটা যেটা এই ব্যাংকে আছে। লাস্টে একটা ডিক্লারেশন আছে বা ভেরিফিকেশন পার্ট আছে, কিছুই না, সেখানে কি আছে খেয়াল করুন, এখানে মানুষের অনেক সময় ডাউট হয়। আচ্ছা ওপরে একটু বলে দিই, ওখানে একটা প্রিভিয়াস ইয়ার কথা ছিল সেটা আমার বলে দেওয়া উচিত। স্টেটাসে বললাম ইন্ডিভিজুয়াল, প্রিভিয়াস ইয়ার যেটা বললাম 2024-25, আমার এক্সাম্পলে যদি 2024 এপ্রিলে জমা করি 2024-25, 2024-25 যে কোনো সময় জমা করি তাও 2024-25, বোঝাতে পেরেছি। আমি এটা নতুন এফডি করলাম বা আমি ভুলে গেছিলাম, আমি জুলাই মাসে 2024 জমা করছি, তাহলে লিখবো 2024-25। ক্লিয়ার, যতদিন না ওটা শেষ হচ্ছে ওই বছরটা। আচ্ছা এবার ডিক্লারেশন পার্টটা ওর সঙ্গে যুক্ত, কি লিখছি, আই অর উই, যদি একজন করে থাকি এফডিটা তাহলে আই, যদি একাধিক জন করে থাকি জয়েন্টলি তাহলে উই। তাহলে নামগুলো এখানে লিখতে হবে, তাদের নাম। টু, একজন হলে একজন, হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অর আওয়ার নলেজ অ্যান্ড বিলিভ হোয়াট ইজ স্টেটেড অ্যাবাভ ইজ কারেক্ট, কমপ্লিট অ্যান্ড ট্রুলি স্টেটেড। তাহলে কারেক্ট হতে হবে, কমপ্লিট হতে হবে, ট্রুলি স্টেটেড, কোনো মিথ্যা স্টেটমেন্ট নেই এর মধ্যে। টুকটাক অল্প বিস্তর অনুমানের জন্য ভুল হতে পারে কিন্তু মেজর নয়। I or we declare that the income referred to in this form are not includable in the total income of any other person, তার মানে অন্য কোনো পার্সনের ইনকামের মধ্যে এই ইনকামগুলো ঢুকে নেই। আমি সব ডিটেলসে আর যাচ্ছি না কারণ টেকনিক্যাল টার্মস আছে। তাহলে এরপরে কি লিখবেন, যে ফর দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন, তাহলে এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন, তাহলে প্রিভিয়াস ইয়ার কবে শেষ হয়, 31 মার্চে শেষ হয়। কোন 31 মার্চে শেষ হয়, যদি 24-25 ইয়ারের কথা বলি তাহলে 31 মার্চ 2025, 31 মার্চ 2025 লিখবেন। যদি 25-26 প্রিভিয়াস ইয়ার হয় তাহলে 31 মার্চ 2026 লিখবেন। এটা বুঝতে পেরেছি। আপনি যদি এপ্রিল 2025 গিয়ে এটা জমা দেন তাহলে আপনি কি লিখবেন, প্রিভিয়াস ইয়ারটা লিখেছিলেন ওপরে তখন 2025-26, এখানে তখন লিখবেন 31 মার্চ 2026। ক্লিয়ার, যে বছরটার সম্বন্ধে কথা বলছেন সেই বছরের শেষ দিন, শেষ দিন মানে প্রিভিয়াস ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার যেদিনে শেষ হয় 31 মার্চ। ক্লিয়ার, রেলিভেন্ট টু অ্যাসেসমেন্ট ইয়ার, এটা যদি 2024-25 প্রিভিয়াস ইয়ারের জন্য করি তাহলে রেলিভেন্ট টু অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 হবে। তাহলে যে প্রিভিয়াস ইয়ারের কথা বলছি তার অ্যাসেসমেন্ট ইয়ার হবে তার পরেরটা। বুঝতে পেরেছি। তাহলে 24-25 প্রিভিয়াস ইয়ার হলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে
25-26, 25-26 প্রিভিয়াস ইয়ার হলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2026-27। ক্লিয়ার? উইল বি নীল। তাহলে আমি বলছি, আমি ডিক্লেয়ার করছি যে আমি অমুক, নিজের নাম লিখলাম, ডিক্লেয়ার দ্যাট, ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, যে আমি সত্যি কথা বলেছি ইত্যাদি ইত্যাদি। আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট our my estimated total income in accordance with the for the previous year ending on 31st March 2025 or 2026, যাই লিখি না কেন, মানে উইল বি নীল আর কি, লাস্টে লেখা আছে উইল বি নীল। রেলেভেন্ট টু অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? যদি এটা 24-25 প্রিভিয়াস ইয়ার হয় তাহলে 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ার, যদি 25-26 প্রিভিয়াস ইয়ার হয় তাহলে 26-27 হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, উইল বি নীল। I or will also declare that my income etc etc for the previous year ending on relevant to the assessment year, মানে ওই একই কথা আবার, যে 31st March 2025 যদি 24-25 প্রিভিয়াস ইয়ার হয়, relevant to the assessment year 25-26 will not exceed the maximum amount which is not chargeable to tax। মানে আমি বলছি আমার ট্যাক্সটাও নীল হবে এবং ইনকামটাও ম্যাক্সিমাম অ্যামাউন্ট which is not chargeable to tax, মানে 2.5 লাখ বা 3 লাখ বা 5 লাখ যার ক্ষেত্রে যেটা এটা ক্রস করছে না সেটাই আপনি ডিক্লেয়ার করছেন। বুঝতে পেরেছি? প্লেস, যে সিটি বা যে প্লেসে আপনি থাকেন সেটা লিখে দেবেন যেখানে সইটা করছেন। ডেট, আপনি ডেট দিয়ে দেবেন যবে আপনি সইটা করছেন। সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, সই করছেন মানে খেয়াল রাখবেন এই ডেটটা আবার বছর শেষ হওয়ার আগে ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটা দিয়ে দেবেন, কেন বছরের শুরুতে এপ্রিলে দেওয়ার কথা তো, তাহলে এপ্রিলের প্রথম দিকের ডেট দেবেন, বা যখন এফডি খুলছেন, নতুন আরডি খুলছেন তখনকার ডেটটা দেবেন। সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, এবার আপনি এখানে সই করলেন। বুঝতে পেরেছি? তাহলে এই জায়গাটা নিয়ে লোকের একটু কনফিউশন হয়, বিশেষ করে একটু মানুষদের, বয়স্ক মানুষদের আরো কষ্ট হয়। তাহলে খেয়াল রাখবেন যে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 24-25 বছরের জন্য যদি দিচ্ছি, যে বছরটা শুরু হচ্ছে যার এপ্রিল মাসে দিচ্ছেন সেই বছরটা 24-25 যদি হয় তাহলে এন্ডিং অন 31শে মার্চ 2025, রেলিভেন্ট টু অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। আবার এখানে একই কথা, ঠিক আছে? আর লাস্টে বলি, পরের পাতায় যদি যাই, পরের পাতায় কিন্তু যেগুলো আছে সেটা হচ্ছে পার্সন রেসপন্সিবল ফর পেইং দ্য ইনকাম, এটা ব্যাংকের পার্টের কাজ, আমাদের পার্টের কাজ নয়, মানে ডিপোজিটারের পার্টের কাজ না, এটা আপনি কিছু করবেন। ক্লিয়ার? তাহলে ব্যাক সাইডে এটা জেরক্স থাকলো, আপনি জেরক্স করে রেখে নিন, কিন্তু এই পার্ট পেজটা আপনি জেরক্স না রাখলেও চলবে। আপনার ফার্স্ট পেজটা জেরক্স রেখে নেবেন, ওতে ছাপ মারিয়ে নেবেন। আর অনেক জায়গায় সুন্দর প্রিন্ট বার করে দেয় কিছু কিছু ব্যাংক, যা আপনার ইন্টারেস্ট কত হবে ওদের সিস্টেম থেকেই বার করে দেয়, সেটা আরো ভালো, সেটা হলে তো আপনার খাটনি কম। এবার 15H ফর্মটা শুধু দেখিয়ে দিই, কোনো তফাৎ নেই, এখানে শুধু 15H লেখাটা হয়ে যাবে। দেখুন 15H ফর্মটা দেখুন, এই একই জিনিস, নেম অফ দ্য এসএসসি, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর আধার নাম্বার অফ দ্য এসএসসি, ডেট অফ বার্থ, একটু ডেট অফ বার্থ দ্য সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়, যেহেতু তিনি 15H ফিল আপ করছেন তাই জন্য ডেট অফ বার্থ চাইছে। প্রিভিয়াস ইয়ার ফর বিচ ডিক্লারেশন ইজ মেড, ওই যে বললাম 24-25 জন্য যদি করি তাহলে 24-25, 25-26 জন্য যদি প্রিভিয়াস ইয়ারে করি তাহলে 25-26। ফ্ল্যাট নাম্বার, ডোর নাম্বার, ওই সমস্ত কথাগুলো একই গেল। ইমেল আইডি, পিন সব গেল। উইদার অ্যাসেস টু ট্যাক্স, ইয়েস অর নো, যেমন বললাম একই টাইপের কলামগুলো শুধুমাত্র আছে, দেখে যান, তাহলে আর কিচ্ছু না। এখানেও সেই নাম্বারটা দিতে হবে, কোন সেকশন 194A দিতে হবে, সিগনেচার করতে হবে। এখানে পরের পাতায় নিয়ে গেছে ওই পার্টটা, কোনো ব্যাপার না, পরের পাতায় গেলেও ভয় পাবেন না। এই অবধি ডিক্লারেশন অবধি আপনাকে করতে হবে, এই একই জিনিস এই অবধি করে ছেড়ে দিন। এর পরের পার্টটা আমাদের ফিল আপ করার দরকার, এই পরের পার্টটা ওদের করে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফর্ম 15G 15H। দরকারি কথা বলে রাখি যে এটা নয় যে শুধুমাত্র ব্যাংকের এফডির ক্ষেত্রে বা আরডির ক্ষেত্রে 15G 15H জমা হয়, এটা কিন্তু ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে কিছু আছে। এটা এখন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, 5 বছরের কম চাকরি করলে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিলে আছে। এটা বেশ কিছু জায়গায় যেখানে যেখানে আপনার ট্যাক্স কাটবে, কেউ ইনকাম দেবে ট্যাক্স কাটবে, আপনি যদি চান সে ট্যাক্স না কাটুক তাহলে আপনি তাকে আগেই 15G বা 15H ফর্ম জমা দিয়ে দেবেন, তাহলে তারা আপনার ট্যাক্সটা কাটবেন না। তাদের যে যে সেকশনে যে নিয়মটা বলা আছে তার উপরে ইনকাম গেলে তারা ট্যাক্স কাটতে বাধ্য, তাদের কিছু করার নেই। আপনি যদি বারণ না করেন তাহলে সেই বারণ করার উপায়টা হচ্ছে ফর্ম 15G বা 15H। আশা করি ভিডিওটা কিছু কাজে লাগবে। যদি কোনো খামতি থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, আর ভবিষ্যতে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো যতটা আমি জানি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।